The notification constituting the committee has not been modified or revoked, as there is no chairman and so no possibility of meeting of the committee. এখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে রিট পিটিশন, এই যে 58 রিট কেসেস অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে যা করেছে তাতে মাত্র 462 জনের বিরুদ্ধে, নামের বিরুদ্ধে কোর্টে সমন পাঠিয়ে তাদেরকে বলা হলো যে তোমাদের বিরুদ্ধে কেস আছে। এবি পাল মহোদয়ের আমি যা পড়লাম এখানে বক্তব্য হচ্ছে যে 10,330 জনের মধ্যে কোর্ট শুধু 462 জনকে সমন দিয়েছে। যদি চাকরিও যায় তাহলে 10,330 জনের মধ্যে ওই 462 জনের চাকরি যাবে, আরো 9,861 জনের চাকরি থাকবে। দিস রিপোর্ট সেই অ্যাডভাইজারি যিনি মেম্বার এই কথা বলছে। আরো একটা বিষয় হলো বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আর একটা তদন্ত কমিটি হয়েছিল, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি। ওই তদন্ত কমিটিতে সাম মিস্টার দেবনাথ, গৌতম দেবনাথ, রিটায়ার্ড জাস্টিস, ওনাকে দিয়ে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হলো। তার রিপোর্ট আজও রাজ্যের মানুষ সে অজানা, উই ডোন্ট নো। আর এইখানে চন্দ্রশেখর সিনহা বা আরো একজন যিনি মেম্বার প্রসেনজিৎ বিশ্বাস, রিটায়ার্ড আইএফএস অফিসার, কি রিপোর্ট সরকারের কাছে দিয়েছে তোর যতটুকু শুনেছি ওনারও পজিটিভ রিপোর্ট, অর্থাৎ 10,323 জনের পক্ষে ওনারা বলেছে। তারপরও সরকার ইজ ইনঅ্যাক্টিভ, গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি অ্যাকশন। আমার এখন সরকার বাহাদুরের কাছে কয়টা প্রশ্ন থাকবে যে যদি পলিসিটাই যদি ইলিগ্যাল হয় তাহলে 55,000 লোকের চাকরি কেন যাবে? হোয়াই অনলি দিস 10,303 জনের চাকরি যাবে? আর এবি পাল মহোদয়ের এই রিপোর্ট যদি সরকার মেনে থাকে, হোয়াই 462 জনের শুধু যাবে না, বাকিদের চাকরি কেন থাকবে? আর চাকরি খাওয়ার একটা মেমো দিয়ে হয় না, দেশের সংবিধান বলছে। নতুন মেমো আপনারা ইস্যু করছেন না কেন? এবং এখন যদি সরকার মেমো গ্রহণ না করে, মেমো ইস্যু না করে, তাহলে তাদের চাকরিতে জয়েন করতে বলুন। আরেকটা হলো এখানে যে তন্ময় নাথের সেই প্যারাগ্রাফও যেহেতু বলেছে 127 নম্বর যে এটা সিলেকশন প্রসেসকেও সেট অ্যাসাইড করে দিয়েছে, তাহলে ইমপ্লিমেন্ট করে আপনি ওই 9,000 কতজনকে 9,000 হিসেব করেছি এখানে 10,323 মাইনাস 462, তারপর 9,861 জনকে আপনারা চাকরি দেবেন কিনা, এটা আমার সরকারের কাছে প্রশ্ন। নাও এরপরেও কিন্তু আমরা আওয়াজ তুলব 10,303 জন কর্মচারীদের জন্য। এবং আমি 10,303 জনের যারা থাল নিয়ে আন্দোলন করেছেন আর করে, ওনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, তথ্য নিয়ে আমার কাছে আসুন, আপনাদের সাহায্য করব। সরকারের এই নীরবতাকে আমরা বিরোধ করছি এবং আপনাদের পক্ষে আমরা কথা বলবো, কিন্তু তথ্য নিয়ে আসুন। এইবার রাজ্য সরকারের কিছু কিছু জিনিস যেটা রাজ্যের যুবক যুবতীদের জন্য ক্ষতি হচ্ছে। আই ওয়ান্ট টু টেল যে আগে যখন সরকার বিভিন্ন দপ্তরে চাকরি, ওয়ান রিকোয়ারমেন্ট ওয়াজ যে এই লোকটা যে চাকরির জন্য যে লোকটা অ্যাপ্লাই করছে, ইজ দিস ম্যান অর এই ছেলে বা মেয়ে সে ত্রিপুরার কিনা। আমাদের এখানে কি হয়, পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ
ত্রিপুরাই তো, মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট পিআরটিসি, এটা দরকার। ইদানিং কালে আমরা দেখেছি টিপিএসসিতে বা বিভিন্ন বেসরকারি সংস্থায় যেগুলো চাকরি হচ্ছে, এখানে পিআরটিসির কোনো ব্যাপার নেই। মানে বিহার থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে যে কেউ আঙ্গু পাঙ্গু চাঙ্গু এরা চাকরি করতে পারে। এবং আই টেল ইউ, রাজ্যের মানুষকে জানা উচিত, সরকারকে বলছি যে হরিয়ানা রাজ্যে বেসরকারি সংস্থায় চাকরি করতে গেলেও সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যাদের আছে তাদেরকেই সেখানে অ্যাপ্লাই করার সুবিধা। আর আমার রাজ্যে বেকার প্রায় 8 লক্ষের মতো বেকার, এই বেকারকে বাদ দিয়ে বিভিন্ন সংস্থায়, বেসরকারি সংস্থায় পিআরটিসির কোনো ব্যাপার নেই। আমরা দেখছি আজও গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি থেকে ছেলেরা মেয়েরা ভর্তি। আগরতলা শহরের মধ্যে ইউ জাস্ট সি ফ্রম মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাট থেকে লোকেরা এসে চাকরি করছে। তো আমাদের ছেলেদের কি অবস্থা? এবং সরকারি চাকরি ফরগেট এবং বেসরকারি সংস্থায় বিজেপি সরকার 2018 সালে আসা ইভেন সরকারি সংস্থায় মহারাষ্ট্রের একটা ছেলে সে টিসিএস পরীক্ষা দিয়েছে এখানে। কি করে মহারাষ্ট্রের ছেলে টিসিএস ক্যাডারে চাকরি করে? মেনে নিলাম একটা টিচারের চাকরিতে বিহারের একটা লোক এখানে চাকরি পাবে ত্রিপুরায়, আর গোপালনগরে যদি তার পোস্টিং হয়, হ্যাঁ, কক বড়কু জানবে না, বাংলাও জানবে না, সে সেখানে কি করে ক্লাসটা করবে? এই বিহারি ছেলে। মহারাষ্ট্রের একটা আমচি মুম্বাই বা আমি মারাঠি মানুষ, হ্যাঁ, এই লোকগুলো, এই মারাঠিরা ত্রিপুরায় যদি সরকারি চাকরিও পায়, শিক্ষকতার চাকরিও যদি পায়, সে কি করে প্রত্যন্ত ইভেন আগরতলা শহরে সে কি করে ক্লাস করবে? এই শিক্ষককে নিজের শিখতে হবে আগে। এই ঘটনাগুলো চলছে। আই টেল ইউ, গভর্নমেন্টকে বলছি এটা বন্ধ করুন, ইউ স্টপ ইট। আমাদের এখানে 8 লক্ষের মতো যারা বেকার যুবক যুবতীরা, তাদেরকে এই সুযোগ করিয়ে দিতে হবে। আর এটা এখানে দেখেছি যে বিদ্যাজ্যোতি মিশন, অনেক সময় বিদ্যাজ্যোতি মিশন 2021 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এটা উদ্বোধন হয়েছে। ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, মোদীজি সেই অনুষ্ঠানে বলেছিলেন, মানে খুশির আবহে উনি বলেছেন 100টা স্কুল বিদ্যাজ্যোতির আওতায় আসবে। উনি বলেছিলেন তখন যে শিক্ষা খাতে যাই বাজেটটা হয়েছে আরো 500 কোটি টাকা আমি বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে দেব, 500 crores 100টা স্কুলের জন্য। পরবর্তী সময় আরো 25+25 অর্থাৎ 50টা স্কুলকেও বিদ্যাজ্যোতি করা হয়েছে। তাহলে এখন টোটাল কয়টা বিদ্যাজ্যোতি স্কুল আছে? 150টা। 100টার জন্য যদি 500 crore দেওয়া হয়, তার মানে আরো 50টার জন্য 250 কোটি টাকা দিয়েছে, 750 কোটি টাকা। আপনারা বলুন, রাজ্যের মানুষ যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, এই সাংবাদিক সম্মেলনটা দেখছেন, আপনারা সবাই বলুন, এই 150টা স্কুলে এমন কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে 750 কোটি টাকা খরচ হয়েছে? দিস ইজ মাই প্রশ্ন। আপনারও প্রশ্ন তো। উল্টো যারা বিদ্যাজ্যোতি মিশন স্কুলে পড়বে, এদের নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত 1000 টাকা করে পয়সা দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে। শত শত ছাত্রছাত্রী, মানে লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু আবার হাতিয়ে নিচ্ছে। নো ইনফ্রাস্ট্রাকচার। সরকার কি চ্যালেঞ্জ করবে? সরকার যদি বলে ইনফ্রাস্ট্রাকচার করেছে, আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, আমি সরকারকে বলছি। সরকার আমার এই প্রেস মিটের পর আই এজ এ লিডার অফ অপোজিশন এই সাংবাদিক সম্মেলনটা করছি
আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, আমাকে না। আমি অনিমেষ দেববর্মা, আমি কিছুই না, আমাকে জবাব দিতে হবে না। এটা আমি রাজনীতি করছি না, এটা মানুষের স্বার্থ নিয়ে কথা বলছি। আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, এটা আমার প্রশ্ন। এরা টাকা নিচ্ছে, বিদ্যাজ্যোতি মানে কি, আবার ইংলিশ মিডিয়াম নার্সারিতে পড়ানোর জন্য। আপনারা শুনেছেন যে ইংলিশ জানা এমন শিক্ষক নিয়োগ হয়েছে নাকি? মানে গাড়ি একটাই, ওই পুরনো গাড়ি এস মডেল, হ্যাঁ, এই গাড়িটাকে রং টং দিয়ে ফুলের মালা দিয়ে বলছে এটা কম্পিউটারাইজড একটা ট্রাক। আসলে এখানে কম্পিউটারের কোনো কম্পু নেই সেখানে, তো এটা কেন হবে? এবং নার্সারিতে শিশুদের, বাচ্চাদের জীবন শেষ করে দেবে। ইংরেজি মিডিয়াম বলছে, আর ওইখানে বাংলা মিডিয়াম ককবরক থেকে, যেখানে ককবরক ভাষাভাষী, সেখানে এটা কাংলিশ হয়ে যাচ্ছে, মানে ককবরকই শেখাচ্ছে। আর যেখানে মানে বাংলা থেকে এটা বাংরাজি হবে, মানে বাংলা ইংরাজি শেখানো হচ্ছে, বাংরাজি কাংরাজি দিয়ে বিদ্যাজ্যোতি মিশন, এটা এরা বলছে এটা বিশ্ব নাকি ফলো করছে, সারা বিশ্ব, সারা দেশ ফলো করছে না, সারা বিশ্ব ফলো করছে। আমি তো আকাশ থেকে ভেঙে পড়লাম যে কি করে এই 750 কোটি টাকা, এটা আমার ধারণার হিসাব। 500 কোটি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, তো আরো 50টার জন্য 250 কোটি টাকা, এটা আমার ধারণার কথা বলছি। নো ইনফ্রাস্ট্রাকচার, তারপর বলছে সারা বিশ্ব নাকি এটাকে ফলো করবে। আচ্ছা, আর এটা হলো যে টিচারদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, 10,000, তাহলে এই স্কুলগুলির কি অবস্থা হবে? রাজ্যের সরকার কি জানে যে বিশেষভাবে প্রত্যন্ত এলাকায় একটা টিচার দিয়ে অনেক স্কুল আছে, অনলি সিঙ্গেল টিচার। তারপরেও এই সিঙ্গেল টিচারকে রাজনীতির জন্য ট্রান্সফার করা যায় কিনা তারও চেষ্টা চলছে। তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? আই উড রিকোয়েস্ট অনারেবল গভর্নমেন্ট, মাননীয় সরকারকে, আমি কোনো মন্ত্রীকে বলছি না, মাননীয় সরকার রাজ্যের জনগণকে যেন জবাব দেয় যে হোয়াই দিস ইজ হ্যাপেনিং। আরেকটা জিনিস আমি বলছি, রিঅ্যাপয়েন্টমেন্ট, বেদম রিঅ্যাপয়েন্টমেন্ট চলছে, যা তা লালু সালু যা মানে যা আছে তা, মানে কেন রিঅ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানি। আমার জানা আছে এই রাজ্যে টিসিএস গ্রেডে যারা বর্তমানে চাকরি করছে, এসএসজি গ্রেডে, most of them highly qualified, convent educated, এসএসজি গ্রেডে রাজ্যের টিসিএস আছে, তাদের কিন্তু আইএস করা হচ্ছে না। রাজ্যের মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বললে একা ব্যক্তি হয়ে যাবে, মাননীয় সরকার খবর নিয়ে দেখুন, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং সাউথ ইন্ডিয়াতে 8 বছরের পরে তাদের রাজ্যের কাদার সার্ভিসে যারা চাকরি পেয়েছে, মহারাষ্ট্র সিভিল সার্ভিস বা হরিয়ানা সিভিল সার্ভিসে যা চাকরি পেয়েছে, 8 বছর বাদেই তারা আইএস অফিসার হয়ে যাচ্ছে। আর আমাদের রাজ্যে আমাদের টিসিএস দের কবে বুড়া হবে, মানে বুড়া হওয়ার আগে এদের আইএস বানানো যাবে না। 52, 55, 58 যখন সুগার, ইউরিক অ্যাসিড সমস্ত রোগাক্রান্ত হয়ে যাবে, তখন বলবে হ্যাঁ এখন আপনাকে আইএস করা। কি পারফরমেন্সটা দেখবে। এবং বহিরাজ্যে, বিভিন্ন রাজ্যে যদি ইয়াং সিভিল সার্ভিসরা, তাদের রাজ্যের ক্যাডারের সিভিল সার্ভিসরা যদি তাড়াতাড়ি আইএস অফিসার হতে পারে, এই রাজ্যে কেন সেটা হচ্ছে না? এবং তাদের বাদ দিয়ে আঙ্গু বাঙ্গুদের, আমি আঙ্গু বাঙ্গুই বলব, কেন দেওয়া হচ্ছে আমি জানি না, আমি কাউকে অসম্মান করছি। এরা ভয় পাচ্ছে না, আর বলছে আমার তো চাকরি শেষ, আমি এক্সটেনশনে আছি, রিঅ্যাপয়েন্টমেন্টে আছি, সরকার যদি আমার বিরুদ্ধে অ্যাকশনও নেই, নো প্রবলেম, তো থিক স্কিন হয়ে গেছে, এরা কাজ করবেন। আমি কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে বলছি না, অভিজ্ঞতার কথা বলছি। এটা কি মাননীয় মন্ত্রী মহোদয়গণ জানেন না? রাজ্যের মানুষ জানেন না এটা? এবং সেই রিঅ্যাপয়েন্টমেন্টে
আই এম টেলিং সেই রিঅ্যাপয়েন্টমেন্টে রোস্টার মানা হচ্ছে না। আমি টিসিএস রিক্রুটমেন্ট যখন করব, আমি তখন রিজার্ভেশন পলিসিটা ফলো করছি যে 31% কাদের পক্ষে যাবে, এসটিদের পক্ষে, এসসিদের 17% ওনারা পাবে এবং বাকি ইউআর ক্যাটাগরির পাবে। কিন্তু এই রিঅ্যাপয়েন্টমেন্টে আই ক্যান টেল ইউ, এত আইএসডি রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এসটিদের একটা লোকের রিঅ্যাপয়েন্টমেন্ট আছে কিনা এই ডোন্ট নো। যদি থেকে থাকে এসসি এসটি, রোস্টার মানিতে এসসি এসটি আসবে সেখানে, এদের রোস্টার মানা হচ্ছে না। প্লিজ কাম আউট উইথ দিস স্টোরি। এবং কেন? আর এইভাবে যদি রিঅ্যাপয়েন্টমেন্ট হতে থাকে তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাই অন্ধকার, প্রেজেন্ট জেনারেশনের ভবিষ্যৎটাই অন্ধকার। এটা আমি বলছি, এই যে টিআরবিসি কথা বললাম, এটি কিন্তু জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আছে ত্রিপুরা, এইটাতেও কিন্তু এটা ফলো হচ্ছে। প্লিজ সি দিস ম্যাটার। আজকে ত্রিপুরায় 1700 নেট স্লেট পিএইচডি করা বেকার যুবক যুবতী আছে। আর যদি মহারাষ্ট্র গুজরাটের থেকে সমস্ত প্রফেসর টিচিং স্টাফ যদি চলে আসে, আমার এই 1700 পিএইচডি স্লেট নেট করা এই মেধাবী ছাত্রছাত্রীরা যাবে কোথায়? আই ওয়ান্ট দি আনসার ফ্রম দি গভর্নমেন্ট। আর এটা শেষের দিকে যাচ্ছে আউটসোর্সিং এ। সরকার কিন্তু আউটসোর্সিং করছে, এখানেও কোনো রোস্টার মানা হচ্ছে না। দেদার যাকে আনছে, দাড়িওয়ালা, দাড়ি নেই, হাফ মুছ নেই, যাকে আনো বাইরের থেকে আনো। এখানেও রাজ্যের পিআরটিসি, এসটিএসসি এগুলো দরকার নেই, ব্রিং। মানে রাজ্যের মানুষের কোনো ব্যাপার নেই, কন্ট্রাক্টরি ঠিকাদারের কাজ সব বাইরের থেকে আসছে এই রাজ্যের। তাহলে কি হচ্ছে? রাজ্যের টাকা বাইরে নিয়ে যাচ্ছে। আগে আমাদের এখানে বিনয় বাবু যখন কন্ট্রাক্টর ছিলেন, কথার কথা, বিনয় বাবু বলে কেউ অঞ্চিনি, অমর বাবু যখন কন্ট্রাক্টর ছিলেন, অন্তত উনি সেই আয়ের টাকাটা গুলবাজার, লেক চমুনি এই এলাকাতে খরচ করতেন। আমাদের এখানে স্মার্ট বাজারে যাবেন, হরিগঙ্গা পোশাক রোডের অনেক কাপড়ের দোকানে, কালীমাতা স্টোর্স থেকে উনি কিনবেন। কিন্তু এই গুজরাটির লোক দিল্লি থেকে আসছে কন্ট্রাক্টর, টাকা নিয়ে গিয়ে সে দিল্লিতে কিনবে, গুজরাটে কিনবে। তো আমার রাজ্যের টাকা এখানে সার্কুলেট করার সেই সিস্টেমটাও চলে। মানুষ যে বলছে যে মানুষের কাছে টাকা নাই, টাকা নাই, টাকা আসবে কোথা থেকে? টাকা চলে গেছে। টাকা এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা করে দিয়েছে এটা সরকার। প্লিজ আনসার দিস। লাস্টে একটা কথা বলবো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। সারা দেশের মধ্যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হচ্ছে, রাজ্যের মধ্যে নির্বাচন হচ্ছে, কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে কেন হচ্ছে? আমি প্রশ্ন দিচ্ছি, তিনবার প্রশ্ন দিয়েছি আমি ভিলেজ কমিটি, সমস্ত প্রশ্ন খারিজ করে দিচ্ছে। কেন? স্পিকারের পাওয়ার আছে, উনার ক্ষমতার বলে বলছে রুলস 41 এর অমক ধারায় এটাকে ক্যান্সেল করা। কত নাম্বার সাব ধারা? বলছে 12তে কি লেখা আছে? স্পিকার যদি চায় এই কোয়েশ্চেনটা উনি ভিলেজ কমিটির নির্বাচনে কি, আমি ক্যামেরার সামনে বলছি, সাংবাদিক সম্মেলনে বলছি যে তীব্রামতা সমস্ত সিটি জিতবে। এটা কি সম্ভব যে 587টার ভিলেজ কমিটির মধ্যে তীব্রামতা কি 587টার মধ্যেই জয়লাভ করবে? আমিও নিমেষ দেববর্মা তীব্রামতার একজন কর্মী হিসেবে আমি বলছি, বিরোধী দলনেতা হিসেবে বলছি, লিখে রাখুন 587-র মধ্যে 587টা তীব্রামতা কখনোই জিতবে না। এটাই বাস্তব। বিজেপিও জিতবে না। তাহলে কেন নির্বাচনটা করছে না? বিজেপি মনে করছে যে আমার বিজেপি যেন বেশি সিট বা বেশি দখল করতে পারে, সেই সময়টাতে গিয়ে করবে। আরে আমি সরকার বাহাদুরদের কাছে বলছি, এই সময় আস্তে আস্তে এই সরকারটা যদি চলে যায়, তখন তো যা যেখানটায় আপনারা জিতবেন এটাতেও চলে যাবে। এটা দিয়ে নির্বাচন হয় না, নির্বাচন হয় মানুষের সাথে। ভিলেজ কমিটিতে নির্বাচন হচ্ছে না বলে সেখানে সেন্ট্রাল গ্রান্টের টাকা আসছে না।
ইলেকটেড বডিকে টাকা দেওয়া হয়, নন ইলেকটেড বডিকে টাকা দেওয়া হয় না। সরকারকে জবাব চাইছি, জবাব দিন। আমাকে দিতে হবে না, রাজ্যের মানুষকে আপনারা জবাব দিন। বলবেন যে কেন আপনারা ভিলেজ কমিটি নির্বাচন করছেন। ডোন্ট টেল মি। আমার এই প্রেস মিটকে জবাব দিতে হবে, রাজ্যের মানুষকে জবাব দিন। আপনাদের কাছে এটা আমার জানার ইচ্ছা। আমি বিরোধী দলনেতা, আমি প্রশ্ন করছি ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে, বলছে না। এটা খালি 3 বার। এইবার আমি আরেকটা প্রশ্ন দিয়েছি গত পরশু, কি লিখেছি এখন আমি লিখেছি, কারণ যেহেতু ইলেকশন দপ্তরে এটা জিজ্ঞেস করা যায় না, একটা বডি নাকি বলছে যে স্টেট ইলেকশন কমিশন, এটা কোনো সংস্থা না, এটা সরকারের বক্তব্য, এটা টেম্পোরারি। এটা যখন ইলেকশনটা হয় গঠন করে, ইলেকশন শেষ, এদের কাজ। রাজ্যের যে ইলেকশন দপ্তরটা, এটা শুধু পার্লামেন্ট ইলেকশন এবং বিধানসভা ইলেকশনটা, অন্য ইলেকশন ক্ষেত্রে এইগুলো রাজ্যের ইলেকশন কমিশন দেখবে, যেটা টেম্পোরারি ইন নেচার। ভালো কথা। এইবার আমি প্রশ্নটাকে ঘুরিয়ে এবার দিলাম, কি দিয়েছি জানেন? প্রশ্নটি লিখেছি যে সরস্বতীচর জেলা পরিষদ এলাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন কবে নাগাদ হবে উপজাতি কল্যাণ দপ্তরের জানা আছে কি? যেহেতু আমার প্রশ্নটাকে বারবার খাই, নাও আই এম গোইং টু আস্ক ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে ট্রাইবাল, আপনি তো জানবেন, আপনি তো ট্রাইবালের ওয়েলফেয়ার সম্পর্কে দেখছেন, আমি এইবার প্রশ্নটা দিই, নাও আই এম মিটিং। আর এটাও যদি গ্রাহ্য না হয়, দেন দি ফ্লোর অফ দি হাউস শুড বি রেডি ফর আওয়ার কোয়েশ্চেন। আমরা এখানে তুলব। অদ্ভুত ব্যাপার, আই এম সারপ্রাইজ, আই এম টেলিং ইউ। আমি ভাবছি যে পরিষদীয় দলনেতা সম্মানীয় শ্রী রতনলাল মহোদয়ের কাছে যাব, জিজ্ঞেস করব, কারণ উনি একমাত্র জীবন্ত পণ্ডিত ব্যক্তি আছেন এই বিষয়ে, এটা আমাদের গর্ব। উনি জানবেন কেন এইগুলো হচ্ছে, এগুলো অবাক, মানে আই ক্যানট আস্ক। বাকি সব কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে হবে, ভিলেজ কমিটি না এটাকে জিজ্ঞেস করতে হবে। আরে রাজ্যের 14-15 লক্ষ মানুষ, ওয়ানসা তিপ্রাসা সবাই এডিসি এলাকা, বনবাজার কারা? বাঙালি, এটা তিপ্রা। আসাম বাড়ি কারা? ওয়ানসা। তরঙ্গি ছড়াই কারা? আরে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এইসব এলাকা যান। কাঞ্চনপুর মহকুমায় অনেকগুলো এডিসি ভিলেজ কমিটি কন্ট্রোল বাই, ফুললি বাই আর জেনারেল ব্রাদার্স এন্ড সিস্টার। কেন আপনি করতে দেবেন না? ওরা বুঝছে না, সবাই বুঝছে। সো আমার এই সাংবাদিক সম্মেলনে আমি সরকারকে প্রশ্ন করছি, এবং এই প্রশ্নের জবাব আপনারা রাজ্যবাসীর কাছে দেবেন, কেন আপনারা ভিলেজ কমিটি নির্বাচন করছেন। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই কয়টা কথাই আমার সাংবাদিক সম্মেলনে আমি বললাম, আপনারা রাজ্যের মানুষের সাথে এটাকে কাভার করবেন, এটা আমার বিশ্বাস আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, এসটিজিটি ছাত্রছাত্রীরা আপনার কাছে আসতো, সেই বিষয়ে কি আমি এসটিজিটিদের বিষয়ে বলেছি যে 5034টা পোস্ট খালি থাকার পরও সরকার অনলি 230 জনের চাকরি নেন। রাজ্যে যেখানে একজন করে টিচার দিয়ে স্কুল চলছে, এখানে গ্রাজুয়েট টিচার মানে এসটিজিটি গ্রাজুয়েট টিচার নেবে না, এরা মাত্র 230 জনের নেই। 5034 পোস্ট ভ্যাকেন্ট, এটা আমার কথা না, এটা আরটিআই এর উত্তরে সরকার বলেছে। তো রাজ্যের মানুষের কাছে সরকার বাহাদুর বলুন যে কেন টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, হোয়াট ইজ দি রিজন। থ্যাংক ইউ। আরেকটা বিষয় হচ্ছে, সামনেই খুব সম্ভবত বিধানসভা অধিবেশন বসবে, এই যে সার্বিক বিষয়গুলো আপনি তুলে ধরলেন, সেই বিষয়গুলো ওখানে সমস্ত প্রশ্ন আমি না, আমাদের অনেক বিধায়করাও বিধায়িকারাও প্রশ্ন তুলেছে, প্রশ্ন পাঠিয়েছে। আমরা 10,323 জন এসটিজিটি ইস্যু, আউটসোর্সিং এ রাজ্যের ছেলেরা মেয়েরা প্রাধান্য পাচ্ছে না, সরকারি চাকরিতে পিআরটিসি কেন সেটার উল্লেখ নেই, এই বিষয়গুলো কিন্তু আমরা ধরি। একটা প্রশ্ন ছিল,
সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর 9 বছর পূর্ণ হিসেবে সারা দেশ জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রচার করছে। এই বিষয়ে ত্রিপুরায় কতটা উন্নয়ন হয়েছে এবার আপনি কি বলবেন? আগামীকালকে নাড্ডা সাহেব আসছেন সেই প্রচার। ত্রিপুরায় জেপি নাড্ডা সাহেব আসছেন, মোস্ট ওয়েলকাম। এবং খবরের কাগজে যদি ছাপানো হয় উনি দেখবেন। जेपी नड्डा जी को मैं ये बोलना चाहूंगा, ত্রিপুরাতে যে উন্নয়নটা হয়েছে, মোটামুটি 10 লক্ষ লোক পানীয় জলের অভাবে ভুগছে, এটাই 9 বছরের দেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন। এবং পাহাড়ি জনপদে রাস্তাঘাট ভেঙে যান চলাচলের যোগ্য না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর 9 বছরের যে কাজকর্ম। এবং আমাদের রাজ্যে ওনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন হয়তোবা 5.5 লাখ বেকারের সংখ্যা ছিল, সেই বেকারের সংখ্যা 8 লক্ষে পৌঁছে গেছে। এটাই হচ্ছে 9 বছরের উন্নয়ন। জেপি নাড্ডা সাহেবকে বলুন যে কোনো বিষয় নিয়ে যদি কেউ কি করে এরা সেলিব্রেশন বা সেলিব্রেট করতেই পারে। এখন চুরের বাচ্চাও যদি কেক কেটে বার্থডে পালন করতে চায়, আটকাবে কি? আটকানোর কেউ নেই। বার্থডে পালনের মাধ্যমে আসল ব্যক্তির চরিত্র, তার কাজ, এটা প্রতিফলন হয় মানুষের কাছে। আর এই সরকারের দেখুন, আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সরকার যদি জনপ্রিয় হতো 39% ভোট পেত না, মিনিমাম 50%-এর। ওকে 50% বললাম না, যেহেতু ট্রায়াঙ্গুলার কন্টেস্টটা হলো, এটলিস্ট 40%-এর উপর থাকতো। 45% যদি ভোট পেত, আমি বলতাম এই সরকারটা জনপ্রিয়। এই সরকারটা কিন্তু বাই চান্স সরকার, মানে আমরা বলি না তো শহরে গেলাম ঘুরতে, হঠাৎ করে একটা বন্ধু পেলাম, বলছে যে মুগলাই খাও, মানে এটা বাই চান্স পেয়ে গেল। তো বাই চান্স দিয়ে সবকিছু হয় না। প্লিজ রিপ্লাই দেন, দ্যাটস ইট। রাজ্যের মানুষকে যেন এটা রিপ্লাই দাও। থ্যাংক ইউ। This by chance is for the diploma, due to the diploma? No, that it can be for CPM. It can be for CPM. It can be for diploma, but still by chance is by chance. কিন্তু মোদি তো বলছে ত্রিপুরাকে হীরা দেওয়া হবে, হাইওয়েজ। তাহলে আমি এটাই বলবো, অনেকে আসলে সোনা কি হীরা কি চিনে না। হ্যাঁ, লোহাকে যদি সোনা বলে আর সোনাকে যদি হীরা বলে, দ্যাট ইজ নট মাই